আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইইউ। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত, বললেন টুকু। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে কূটনৈতিক তৎপরতা ইতিহাস যা বলছে। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইইউ। বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে 40 লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইইউর 6 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে সহায়তা দেওয়ার কথা জানান। পরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। মাইকেল মিলার বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পথে রূপান্তরে ইইউ অংশীদার হিসেবে কাজ করছে। তারা ভোটার এডুকেশনের উপর গুরুত্ব দিচ্ছেন। কার্যকর পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তির মতো বিষয়ে বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে ইসির সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে সরাসরি সহায়তা করবে ইইউ। মাইকেল মিলার আরো বলেন, বাংলাদেশের আগামী নির্বাচনের সম্ভাব্য একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি ইইউ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে। এ বিষয়ে আগামীতে অন্তর্বর্তী সরকার ও ইসির সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। বাংলাদেশে নিযুক্ত ইইউর এই রাষ্ট্রদূত বলেন, তাদের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও ছিলেন। তারা নির্বাচনে বিশেষজ্ঞ। আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের উপর যেন গুরুত্ব দেওয়া হয়, এই কারণে তারা এখানে থাকবেন। বাংলাদেশি নির্বাচন আয়োজনে যেন স্বাধীনতা, দক্ষতা ও দায়বদ্ধতা বজায় থাকে, এটাই ইইউর লক্ষ্য। এক প্রশ্নের জবাবে মাইকেল মিলার বলেন, আগামী মাসে ইইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে। এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। তারা যাচাই করে দেখবে এখানে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো পরিবেশ তৈরি হয়েছে কিনা। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সরকারকে সহযোগিতায় প্রস্তুত সেনাবাহিনী, বললেন সেনাপ্রধান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এখন নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় ধরে সেনারা মাঠে দায়িত্ব পালন করেছেন। আগে এত দীর্ঘ সময় মাঠে থাকতে হয়নি, তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে। দূরত্ব থাকলে তা দূর করতে হবে। তিনি বলেন, দেশের মানুষ এখন সেনা সদস্যদের দিকে তাকিয়ে আছে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে তিনি বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা আমাদের সন্তানের বয়সী। তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। সেনাপ্রধান আরো বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠের দায়িত্ব পালনের সময় পেশাদারি দেখাতে হবে। প্রতিশোধমূলক কোনো কাজে জড়ানো যাবে না। নাম উল্লেখ না করে সেনাপ্রধান বলেন, একজন সেনা সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তদন্তাধীন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেনাবাহিনীর কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়েও তদন্ত চলছে। নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে কাউকে সাজা দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে আরো বলেন, একজন সেনা কর্মকর্তাকে গড়ে তুলতে রাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করে, তাই কেউ যাতে অপরাধে জড়াতে না পারে সে বিষয়ে আগে ভাগেই খেয়াল রাখতে হবে। অপরাধে জড়িয়ে পড়ার পর তাকে বাড়ি পাঠিয়ে দিলে সেটি রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া কিছুই নয়। ফার্স্ট সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে তদবিরে ব্যস্ত, বললেন টুকু। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিব ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, এটার ইফেক্ট কিন্তু সমাজে আরো বেশ কিছুদিন পরে গিয়ে পড়বে। এই সমাজ আস্তে আস্তে কলুষিত হয়ে যাচ্ছে। ছাত্র প্রতিনিধি সেজে অনেকে বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে সম্পৃক্ত হয়েছেন। এই সময় প্রয়াত আব্দুস সালাম তালুকদারের সঙ্গে নিজের স্মৃতিচারণ করে টুকু বলেন, এখন সচিবালয়ের
ডিসি অফিসে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলেরা সচিবদের পাশে বসে ডিসিদের পাশে বসে বিভিন্ন তদবিরে ব্যস্ত। তিনি বলেন, অনেকের পিএস দের কারো 150 কারো 250 কোটি টাকার দুর্নীতির প্রমাণ দেশবাসী দেখেছেন। এভাবে যদি রাষ্ট্র ব্যবস্থাকে প্রথম পর্যায়ে ভেঙে দেওয়া হয় তাহলে রাষ্ট্রের অবস্থা ভবিষ্যতেও ভালো হবে না। কাজেই যে বয়সের কাজ সেই বয়সেই করা উচিত। বাংলাদেশে কূটনৈতিক তৎপরতা, ইতিহাস যা বলছে। বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়গুলো নিয়ে বেশরব সরকারও আমলে নিচ্ছে। এমন কূটনৈতিক তৎপরতার সামনে জটিল কোনো রাজনৈতিক সংকটের আভাস দিচ্ছে কিনা সেদিকে চোখ সবার। ইতিহাসে ঘেঁটে জানা যায়, 90-এর গণঅভ্যুত্থানের পর সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার 3 বছরের মাথায় বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের অনুপ্রবেশ শুরু হয়। রাজনীতিতে এর প্রভাব ইতিবাচক না নেতিবাচক ফল বয়ে এনেছে তা নিয়ে তর্ক থাকলে প্রকাশ্যে সব রাজনৈতিক দলের অভিন্ন বক্তব্য হচ্ছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের রাজনৈতিক তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা। এই আলোচনা প্রকাশের চেয়ে গোপনে বেশি হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে গিয়ে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়টি। বিদ্যমান পরিস্থিতির সঙ্গে অনেকেই 2006 থেকে 7 সালের রাজনৈতিক সংকটের মিল খুঁজে পাচ্ছেন, যা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনিবার্য করে তোলে। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউট্রেনিস, ব্রিটিশ হাইকমিশনার আনোয়ারা চৌধুরী এবং ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান ছিলেন সে সময়কার আলোচিত নাম। রাজনীতিতে তাদের হস্তক্ষেপ নিয়ে জল্পনা কল্পনা সত্য প্রমাণিত হয় উইকিলিক্সে ফাঁস হওয়া মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউট্রেনিসের তার বার্তা থেকে। তার বার্তায় জানা যায়, সে সময় ঢাকায় নিযুক্ত পশ্চিমা কূটনীতিরা কফি গ্রুপ নামে একটি বৈঠক বসাতেন। সেখানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, জাতিসংঘের প্রতিনিধি এবং আমন্ত্রণ পত্রপ্রাপ্ত জাপান অংশ নিত। এই সময় তারা বাংলাদেশের রাজনীতি পর্যালোচনা করতেন। বরাবরের মতো এবারও বিদেশি কূটনীতিকদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তারা কলোনিয়ান মনোভাব থেকেই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করেন, অথচ এটা তাদের দায়িত্ব নয়। তারা আমাদের রাজনৈতিক নেতারাও নিজেদের স্বার্থে সেটা গ্রহণ করেন। কূটনৈতিক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদের সাবেক মার্কিন কূটনৈতিক জন ড্যানিলোভিচ গত 7 মার্চ ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, প্যাট্রিসিয়া বিউট্রেনিস কিংবা আমার সহকর্মীরা 11 ঘটাননি। আমি মনে করি না কোনো গোপন কফি গ্রুপ সিদ্ধান্ত নিয়ে তা বাংলাদেশের জনগণকে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছিল। তখন অবশ্যই বাংলাদেশের যে পথে এগোচ্ছিল তা নিয়ে যুক্তরাষ্ট্র বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছিল। বাংলাদেশের নাগরিক সমাজ ও সেনাবাহিনীর মতো আমাদেরও লক্ষ্য একই রকম ছিল বলেন তিনি। যদিও তিনি স্বীকার করেন 2007-8 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যুক্তরাষ্ট্র জনগণের প্রত্যাশার চেয়ে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের ভাবনাকে বেশি গুরুত্ব দিয়েছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের গুরুত্ব ছিল নির্বাচনের সময়সীমার উপর। তার ভাষায়, ওই সময়ে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে বড় ভুল ছিল। 2007 সালের 11 জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার ঘটনা 1/11 বা 1/11 নামে পরিচিত। জন ড্যানিলোভিচ ওই সরকারের আমলে ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করতেন। সেই সময় বিউট্রেনিস, আনোয়ার চৌধুরী, রেনাটা লক ডেসালিয়ান একের পর এক বৈঠক করেন খালেদা জিয়া ও শেখ হাসিনার সঙ্গে। নির্বাচন পেছানোর প্রস্তাবও দেওয়া হয় খালেদা জিয়াকে, কিন্তু তিনি রাজি হননি। শেষ পর্যন্ত জরুরি অবস্থা জারি করে উপদেষ্টা পরিষদ ভেঙে দেওয়া হয় এবং 12 জানুয়ারি ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে নতুন আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। প্রক্রিয়ায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুঃখজনক হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, আর আনোয়ারা চৌধুরী এতে সন্তুষ্ট বা সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন। কানাডা ও ইউরোপীয় ইউনিয়নও ইতিবাচক প্রক্রিয়া দেয়। সেনা সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকার বইতে প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদ বিদেশি রাষ্ট্রদূতের প্রভাবের বিষয়ে প্রথম অধ্যায়ে লিখেছেন, জনগণের মধ্যে ব্যাপক ধারণা জন্মেছিল যে যুক্তরাজ্য উভয়ের রাষ্ট্রদূত নির্বাচন বাতিল করে জরুরি অবস্থা জারিতে উৎসাহ যুগিয়ে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এদের সঙ্গে যোগ দিয়েছিলেন ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের এজেন্সিগুলো। বাংলাদেশে এখানকার আলোচনার কেন্দ্রে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাক বসন এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও তার কার্যালয়ের জ্যেষ্ঠ মানবাধিকার উপদেষ্টা হুমা খান গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের এই প্রতিনিধিরা একাধিক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।